একমাত্র ব্যক্তি যিনি শিক্ষিত তিনি শিখেছেন কিভাবে শিখতে হয় এবং পরিবর্তন করতে হয়। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর যারা 2025-এ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য এবিটিএ টেক্সট পেপার আলোচনা আজ থেকে শুরু করেছি। তো এই ব্যাচটির নাম রেখেছি দীপক ব্যাচ। এর কারণটা কি? কারণ এর আগে আমরা রায়মার্টিন বা বিভিন্ন সহায়িকা টার্গেট এর যেসব প্রশ্নগুলো দেওয়া ছিল বা যেসব মডেলগুলো দেওয়া থাকে সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে এবিটি এটা শুরু করতে যাচ্ছি কেবলমাত্র এই দীপক এর কারণেই, কারণ আমি টেলিগ্রাম চ্যানেলে একটি মেসেজ করেছিলাম যে তোমরা যে সলিউশনটি পেতে চাও তোমরা পিডিএফ করে পাঠাও। তো এই দীপক এই এবিটি এর পেজগুলোকে পিডিএফ করে পাঠিয়েছে, এই কারণেই আজকে এই ক্লাসটি করতে সফল হয়েছি। এই কারণেই ওরই নাম অনুসারেই এই ব্যাচটি রাখা হয়েছে। ওকে, তো আজকে আমরা যে পেজগুলো আলোচনা করব, যে 32 থেকে 35 পর্যন্ত তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ওপর যেসব কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো এর আগে আমার সাথে যারা যুক্ত ছিলে তারা জানো যে প্রত্যেকটা মডেল আমরা দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করেছিলাম। ঠিক আজকেও আমরা একই রকমের দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করব, একটা পার্ট 1 এবং আরেকটা পার্ট 2। তো আমরা এই যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি, এই ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেব। তো প্রথম প্রশ্ন আমাদের বলছে গ্রিনহাউস এফেক্ট এর জন্য দায়ী কে? যে ইনফ্রারেড রশ্মি যেমন হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই সব রশ্মিগুলোকে আমরা বলবো ইনফ্রারেড রশ্মি। নেক্সট বলছে লিটার অ্যাটমসফিয়ারে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? সেটা হয়ে থাকে 0.0821, কোথাও কোথাও 0.082 করেই দেওয়া হয়েছে। নেক্সট বলছে কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়? জিনিসটা কি বলছে যে H2 এর সাথে 2 মোল O2 যোগ করতে বলেছে, এখান থেকে 4 মোল স্টিম উৎপন্ন হবে, মানে বাষ্প H2O। ওকে, তো এই বিক্রিয়াটির কথা বলেছে, এখানে বলছে H2 এর সামনে কত হওয়া উচিত বা কত মোল হওয়া উচিত। এই বিক্রিয়াটি ব্যালেন্স করার জন্য আমাদের এই H2 এর সামনে 2 পুট করতে হবে। ওকে, তো তাহলেই, আচ্ছা 2 নয়, এটা হচ্ছে 4 পুট করলে তাহলে এই ব্যালেন্সটি ঠিক হবে। তাই আমরা এই H2 এর সামনে যেহেতু 4 বসিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে 4 মোল, আর এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, 4 মোল মার্ক করলাম। নেক্সট বলছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ বিটা এর মান দেওয়া হয়েছে। বলছে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মান কত? আলফা এর মান জিজ্ঞাসা করছে। তো আমাদের এখানে বিটা এর মান বলছে 2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। আর আলফা সমান জিজ্ঞাসা চিহ্ন। আলফা বিটার মধ্যে যে সম্পর্কটি জানি, আলফা সমান β/2। তো বিটা এর মান কত? 2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস বাই 2। 2 কেটে গেল, অর্থাৎ আমরা লিখতে পারি 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে মার্ক করে নেব অপশান ডি, 1 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এর আগে আমরা যেসব মডেলগুলো করেছিলাম যে
থিওরি কোশ্চেনগুলো সরাসরি করে দিয়েছিলাম এবং ম্যাথমেটিক্যাল যেসব প্রশ্নগুলো রয়েছে কিভাবে অ্যান্সার এসেছে সেটা তোমাদের যেমন আগেও ডিটেলসে বলেছিলাম, আজকেও তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। কারণ এই ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো তোমাদেরকে যেমন খুশি তেমন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে এবং যেমন খুশি মান দিতে পারে। কিভাবে ঠিক অ্যান্সারটি নির্ণয় করতে হয় যাতে তোমরা বুঝতে পারো, এই কারণে তোমাদের ডিটেলসে করে দেওয়া হচ্ছে। ওকে, নেক্সট পরবর্তীতে বলছে সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হয়। এটা আমরা থিওরিতে জেনে এসেছি যে সমান্তরালের জন্য চ্যুতি হয়ে থাকে 0 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস বলছি 0 ডিগ্রি হয়ে থাকে। ওকে, নেক্সট পরবর্তী, দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো বেগুনি, যদি বেশি বলতো তাহলে লাল। এই দুটোই কেবলমাত্র দিয়ে থাকে সবথেকে বেশি এবং সবথেকে কম। খুব ভালো করে খেয়াল করে মনে রাখবে। ওকে, নেক্সট, পরিবাহিতাঙ্কের একক কি? এটা হচ্ছে মো সেন্টিমিটার ইনভার্স। নেক্সট, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক বৃদ্ধি পায়। আচ্ছা, এটা বৃদ্ধি নয়, এটা হচ্ছে হ্রাস পায় করবে। ওকে, হ্রাস হবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে 1.9 এ যার ভর সংখ্যা বলছে 235 এবং কমাঙ্ক বলছে 92, মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা কত হবে? তো এরকমই আলফা বিঘটন, বিটা বিঘটন, এরকমই বহু কোশ্চেন থাকে, বা তোমরা এর পরবর্তী কোশ্চেনগুলো অ্যান্সার কিভাবে খুব সহজে নির্ণয় করতে পারবে সেটা একটু তোমাদের বলে দিই ডিটেলসে। তো আমাদের ওখানে যেটি বলেছে যে এ যার ভর সংখ্যা 235 এবং কমাঙ্ক দেওয়া রয়েছে 92, যদি আলফা কণা নির্গত হয় তাহলে ভর সংখ্যাতে 4 এবং কমাঙ্কতে 2 কমে যাবে। ওকে, এটা কমে যাবে। আর যদি বিটা বললে ভর সংখ্যাতে কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন থাকবে এবং এই পরমাণু কমাঙ্কতে 1 বেড়ে যাবে। ওকে, বেড়ে যাবে। তাহলে প্রথমে বলেছে আলফা নির্ণয় হয়েছে, কটা আলফা? একটি আলফা। ওকে, 1 আলফা। তাহলে 235 থেকে 4 মাইনাস হবে এবং এদিকে কমাঙ্কতে 92 থেকে 2 মাইনাস হবে। তাহলে 235 থেকে 4 মাইনাস করলে পাচ্ছি 231 এবং 92 থেকে 2 মাইনাস করলে পাচ্ছি 90। এটা একটা মৌল তৈরি হচ্ছে, এর নাম দিয়ে দিলাম এক্স। এবার এখান থেকে বলা হচ্ছে যে 2 বিটা নির্ণয় হয়েছে। তাহলে বিটা নির্ণয় হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। 231 ছিল, 231 থেকে যাবে 231। যেহেতু বিটা নির্ণয় হয়েছে তাহলে তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এটা মনে রাখবে। আর কমাঙ্কতে কি হয়? 1 বেড়ে যায়। তাহলে 90। যেহেতু 2 বিটা বেরিয়েছে তাহলে কত বৃদ্ধি পাবে? 2 বৃদ্ধি পাবে। ওকে, এখানে আমরা করে দিচ্ছি যে 1 × 2। ওকে, তাহলে এটি হচ্ছে যে 90 প্লাস 1 2 2 অর্থাৎ থাকছে 92। ওকে, 92। আর ভর সংখ্যা যেমন ছিল 231 তেমন 231 থাকবে। এখানে যে মৌলটি সৃষ্টি হচ্ছে তার নাম দিয়ে দিলাম ওয়াই। তো আমাদের এখানে কি বলেছে যে মৌলটির পরমাণু থেকে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুটির ভর সংখ্যা কত? তাহলে আমাদের ফাইনালি যে মৌলটি সৃষ্টি হয়েছে তার ভর সংখ্যা কত? 231। তাহলে আমরা এখানে মার্ক করব
231। ওকে, আশা করছি বুঝতে পেরেছো, কোনো সমস্যা বা ত্রুটি নেই। যদি সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না, আমি অবশ্যই ওটা রিপ্লাই দিয়ে দেব। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, কোনটি সন্ধিগত মৌল নয়? সেটা Mg। এটা হচ্ছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আর প্রত্যেকে সন্ধিগত মৌল। নেক্সট, ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে থাকে। নেক্সট বলছে যে একটি রূপোর গহনায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয়, সেটি হবে Au। আর যদি জিজ্ঞাসা করতো যে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহৃত হবে, এই যে আমাদের অপশান ডি অ্যান্সারটি হয়ে যেত। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় সেই গ্যাসটি কি? SO2। আয়রন পাইরাইটিসের সঙ্গে অক্সিজেনকে পোড়ানোর ফলে। নেক্সট পরবর্তীতে পিতলের উপাদানগুলো কি কি? হচ্ছে কপার এবং জিঙ্ক। নেক্সট এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে, তা হলো মিথাইল মার্কেপটন, অপশান ডি। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব এখন, বিভাগ ঘ, যেখানে 2.1 প্রথম প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালিন বিকিরণ হয়ে থাকে? এটা ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট পরবর্তীতে কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বজ্র পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? এটা হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। নেক্সট বলছে তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কি হবে? যে কিলোজুল পার কেজি। নেক্সট স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ? প্রকৃতি হয়ে থাকবে সমপরাবৃত্ত। নেক্সট বলছে এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? এটা সেই ক্লাস 9-এর প্রশ্ন। এটা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 ওকে, এখানে যেহেতু 22.4 লিটার দেওয়া রয়েছে, আমরা জানি যে কোনো গ্যাস, এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অক্সিজেন, মিথেন, যেই গ্যাস বলুক না কেন, প্রত্যেকটা গ্যাসের জন্য 22.4 লিটার গ্যাসে অণু থাকে 6.022 ইন্টু 10⁻23। ওকে, অণুর পরিবর্তে যদি ইলেকট্রনের পরিমাণ জিজ্ঞাসা করে তাও ওই অ্যান্সারটি হয়ে যাবে। নেক্সট কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? এটি হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। নেক্সট লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভেতরের দিকে বেঁকে যাবে? সেটি পিতল। যদি বরফের পরিবর্তে, মানে বরফ দেওয়া হয়েছে মানে কি ঠান্ডা করা হয়েছে, তাই ভেতর দিকে পিতল বেঁকে যাবে। আর যদি ওই দ্বিধাতব পাতকে উত্তপ্ত মানে তাপ দেওয়া হতো তাহলে ভিতর দিকে লোহা বেঁকে যেত। ওকে, নেক্সট চোখের দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার হয়ে থাকে? উত্তল লেন্সযুক্ত চশমা। নেক্সট বলছে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য মানে এফ এবং বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক কি? এটি হয়ে যাবে যে আর সমান 2f। নেক্সট বলছে বিওটি এককের সংজ্ঞা। তো এই যে বিওটি অ্যান্সারটি দেওয়া হলো
বা একে কিলোওয়াট ঘন্টাও বলা হয়ে থাকে। এই বিওটি এর পুরো নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড। ওকে, সংজ্ঞাটি দেওয়া হলো, তার সঙ্গে এখানে 1 বিওটি একক সমান কত জুল সেটাও তুলে ধরেছি। যেহেতু এখানে ওই কোশ্চেনটি আমাদের বলা নেই, তবুও একটু দেওয়া হয়েছে, যদি পারো জেনে রাখো, তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে এসআই এককে আধানের এককের নাম কি? এটা হবে কুলম, যাকে আমরা ক্যাপিটাল সি দ্বারা চিহ্নিত করি। নেক্সট, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ কি করা হয়? এটা হবে সবুজ বা হলুদ প্রকৃতির হয়ে থাকে, সবুজ বা হলুদ। নেক্সট, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন। নেক্সট, কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়ে থাকে? এটি হবে C6, যার ভর সংখ্যা হয়ে থাকে 12, বা আমরা C6 যার ভর সংখ্যা 14, এই দুটোই ব্যবহার করে থাকি। নেক্সট, অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কয়টি? এটি হবে 32, 32টি। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। H2, হাইড্রোজেন। নেক্সট, জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের নাম? এটা চিনি, বা আরও অনেক কিছু হয়ে থাকে। চিনিটা সব থেকে সহজ সরল জিনিস, তাই চিনিটাকেই প্রত্যেকেই অ্যান্সার হিসাবে ব্যবহার করে থাকে। ওকে, নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? এটা করো সমপ্রবাহ তড়িৎ শক্তি, সমপ্রবাহ তড়িৎ শক্তি, বা ডিসি লিখতে পারো। সমপ্রবাহকেই ডিসি বলা হয়, ডাইরেক্ট কারেন্ট। নেক্সট বলছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস, যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে? এটি হবে হাইড্রোজেন, H2। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখন বাম স্তম্ভ ডান স্তম্ভ নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের প্রথমেই বলছে থার্মিট পদ্ধতি, এটি হয়ে যাবে যে লোহা। নেক্সট, অ্যামালগাম NaHG, বায়োপলিমার নিউক্লিক অ্যাসিড, PVC পলিভিনাইল ক্লোরাইড, বা এটা শুধু ভিনাইল ক্লোরাইড দেওয়া হয়েছে, এই PVC এর পুরো নাম হয়ে থাকে পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট বলছে নাইট্রোলিম কি? এটা নেক্সট পেজে তুলে ধরেছি, এই যে নাইট্রোলিম কাকে বলে। নেক্সট বলছে একটি আম্লিক গ্যাসের নাম লেখো। এটি হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড। নেক্সট, শৌচাগারে প্রায় কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? অ্যামোনিয়া, NH3। নেক্সট, অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়ে থাকে? অ্যামোনিয়া, NH3 এর সঙ্গে HCl কে যদি যুক্ত করা হয় তাহলে NH4Cl, এটা কঠিন পদার্থ পাওয়া যায়, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে HCl। নেক্সট, এখন আমরা বিভাগ গ নিয়ে আলোচনা করব, যেখানে 3.1 প্রথম প্রশ্নটি কি বলছে দেখে নিই। স্থিতিশীল উন্নয়ন কি? এই যে স্থিতিশীল উন্নয়ন সংজ্ঞাটি খুব ভালোভাবে দেওয়া হলো। নেক্সট বলছে এর জন্য কি কি পরিকল্পনা প্রয়োজন? এই পরিকল্পনা বা কৌশল বা পদক্ষেপ যাই বলো না কেন এক জিনিস, এখানে পয়েন্ট হিসাবে 5টা পয়েন্ট তুলে ধরা হয়েছে, দেখে নিও। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ দুটি লেখো।
এই যে বিচ্যুতির কারণ দুটো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আর একটা কথা বলে দিই, যারা এই ক্লাসের মধ্যে নতুন জয়েন্ট হয়েছো তাদেরকে বলবো, আমরা এখন যে ক্লাসটি চালিয়ে যাচ্ছি, আমরা ফাইনাল যে পিডিএফটি পাবো, যদি তোমাদের সেটা প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওতে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ওই গ্রুপের মধ্যে তোমাদের এই পিডিএফটি আপলোড করা হয়ে থাকে, তোমরা ওখানে ক্লিক করে অ্যান্সারগুলো দেখতে পারো। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। এখন আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর অ্যান্সারটি আমরা দেখে নেব। আর একটা কথা বলে দিই, এরকম ম্যাথগুলো খুব ভালোভাবে দেখে রাখো, এরকমই একটা ম্যাথ পরীক্ষাতে পাক্কা থাকবেই। ওকে, তো কি বলছে দেখে নিই। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তো উষ্ণতাকে আমরা টি দ্বারা চিহ্নিত করি, 27 বা 27 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব। আয়তনকে আমরা ভি দ্বারা চিহ্নিত করি, 500 সেন্টিমিটার কিউব। নেক্সট বলছে স্থির চাপে কোনো উষ্ণতায়, একবার উষ্ণতা বলে দেওয়া রয়েছে, আবার উষ্ণতা জিজ্ঞাসা করেছে, তাই আমরা প্রথমটাকে T1, দ্বিতীয় উষ্ণতাকে আমরা T2 দ্বারা চিহ্নিত করলাম, সমান জিজ্ঞাসা চিহ্ন। বলছে গ্যাসটির আয়তন দ্বিগুণ, তাহলে প্রথমে আমরা V1 দেই, তারপরে V2 করলাম, আয়তন দ্বিগুণ হয়েছে অর্থাৎ আমরা এই 500 ইন্টু 2 করলাম, এত সেন্টিমিটার কিউব। ওকে, এখন আমরা যে সমীকরণটি জানি যে V1 T1 সমান V2 বাই T2, খুব ধীরে ধীরে করাচ্ছি, যারা জানো তারা তো খুবই ভালো, আর যারা জানো না তারা এই ক্লাসটিকে মন দিয়ে শুনবে, খুব সহজ সরল ভাষাতে একটা একটা পড়ছি, একটা একটা মান লিখছি এবং সূত্র বসিয়েই ক্যালকুলেশন হবে। ওকে, আশা করছি বুঝার কোনো সমস্যা হবে না। তো এখানে T2 এর মান জিজ্ঞাসা করেছে, তো আমরা এখানে কণাকণি গুণ করব, তাহলে কি পাচ্ছি যে T2 ইন্টু V1 সমান V2 ইন্টু T1। ওকে, তো যেহেতু T2 এর মানটি চেয়েছে তাই T2টাকে আমরা রাখলাম, V2 ইন্টু T1 যেমন ছিল থাকলো, এই V1টি ওদিকে গুণ আছে, এদিকে হলে ভাগ হয়ে যাবে। এবারে আমরা মানগুলো পুট করব। V2 এর মান কত, 500 ইন্টু 2, এত সেন্টিমিটার কিউব, ইন্টু T1 এর মানটি বসানোর পূর্বে আমরা এই সব ম্যাথে যেখানে আমরা টি বা টেম্পারেচার ব্যবহার করব, ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে পরিবর্তন করব প্রত্যেকটা ক্ষেত্রেই। ওকে, তো এই 27 থেকে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য এর সঙ্গে 273 যোগ করব। ওকে, এখানে একটু লিখে দিচ্ছি যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে পরিবর্তনের জন্য 273 পরিবর্তন করব। আর যদি এই কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে আসি তাহলে কি করব, মাইনাস 273 করে দেব। ওকে, তাহলে এখানে 273 যোগ করলে আমরা পেয়ে যাব 300 কেলভিন, অর্থাৎ আমরা T1 এর মান এখানে পুট করব 300 কেলভিন বাই V1 এর মান কত, 500 সেন্টিমিটার কিউব। এবারে কাটাকাটি করব, আমরা এককগুলোকে প্রথমে কেটে নিই, সেন্টিমিটার কিউব কেটে গেল, 500 কেটে গেল, তাহলে আমাদের থাকছে কি 300 ইন্টু 2 অর্থাৎ 600, এত কেলভিন কে থাকছে। এবারে আমাদের এখানে কেলভিন রয়েছে, কিন্তু আমাদের প্রশ্নে ছিল কি ডিগ্রি সেলসিয়াস,
তাই আমরা ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করব। এই কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, যে এই যে -273 করতে হবে। তাহলে -273 করলে আমরা এটা পেয়ে যাব কত, যে 327 এত ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ, অবশীর্ষ ও বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ দেখাও। এই যে অসৎ, সমশীর্ষ এবং বস্তুর চেয়ে আকারে বড়। ওকে, এই যে চিত্র এবং তার সঙ্গে অল্প একটু ভাষা দিয়ে অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট বলছে রৈখিক বিবর্ধন কাকে বলে। এই যে রৈখিক বিবর্ধন কাকে বলে তার সঙ্গে সূত্রও এখানে তুলে ধরা রয়েছে। তারই সঙ্গে আর একটা কথা বলে দিই, এখানে এটা হচ্ছে রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। একে আমরা আরও একভাবে লিখতে পারি যে রৈখিক বিবর্ধন সমান হয়ে থাকে যে প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের এটা বস্তুর দৈর্ঘ্য হবে, বস্তুর দৈর্ঘ্য। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু। তাহলে এখানে বস্তুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে সমান 5 সেন্টিমিটার। বলছে উত্তল লেন্সের সামনে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হয় 5। তাহলে রৈখিক বিবর্ধন সমান বলছে 5। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান জিজ্ঞাসা চিহ্ন। এই যে নিচে যে সমীকরণটা লিখে রেখেছি এই সমীকরণে মানটা পুট করব। রৈখিক বিবর্ধনের মানটি দেওয়া রয়েছে এখানে 5 সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য কিছু নেই, অর্থাৎ লিখে দিই ওটা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য ছিল, বস্তুর দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। নেক্সট পরবর্তী স্টেপ, প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান 5 × 5 সেন্টিমিটার। তাহলে 5 5 25 25 সেন্টিমিটার। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে গৃহস্থালিতে ব্যবহারের জন্য ডিসি এর পরিবর্তে এসি ব্যবহার করা হয় কেন। এই যে ডিসি অপেক্ষা এসি দুটি সুবিধা, এই যে এই সুবিধাগুলো থাকার কারণেই আমরা ডিসি এর পরিবর্তে এসি ব্যবহার করি। অথবাতে বলছে বায়লো চক্রের ঘূর্ণনের কীরূপ পরিবর্তন হবে যদি তড়িৎ প্রবাহ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয়। এটা নেক্সট পেজে অ্যান্সারটি তুলে ধরেছি। এই যে তড়িৎ প্রবাহ অথবা চুম্বকের শক্তি যদি বাড়িয়ে দেওয়া হয় আবর্তন জোরে হবে এবং ওই তড়িৎ প্রবাহের অভিমুখের কথা বলেছিল। এই তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এদের দুজনের মধ্যে যে কোনো একটিকে যদি উল্টে দেওয়া হয় তাহলে চক্রটি বিপরীত দিকে ঘুরবে। ওকে, তো এই যে দুটো পয়েন্টের মাধ্যমে তুলে ধরেছি। নেক্সট ওরই সঙ্গে বলছে উভয় মানে দুটোকেই যদি উল্টে দেওয়া হয় একই দিকে ঘুরবে, ঘূর্ণনের কোনো পরিবর্তন হবে না। নেক্সট আর এই বার্নচক্রের দিক থেকে
আরও একটি কোশ্চেন হয়ে থাকে যে এই চক্রের মধ্যে কোন প্রবাহ বা কোন তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তো এখানে এসি তড়িৎ প্রবাহ দেওয়া হয় না। যদি এসি প্রবাহ দেওয়া হয়ে থাকে তাহলে ওই চক্রটি ঘূর্ণন বন্ধ হয়ে যাবে, এখানে ডিসি প্রবাহ দেওয়া হয়। নেক্সট, আচ্ছা আজকে আমরা এই পার্ট 1-এর মধ্যে এটুকুই রেখেছিলাম। 50% কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট। এরপরে আমরা আগামীকাল না হলে আজকের মধ্যে তোমাদের পার্ট 2-র মাধ্যমে বাকি যেসব কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরব। ওকে, আর এই ক্লাসের মধ্যে যারা নতুন তাদেরকে বলে দিলাম এই ক্লাসের পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে। তো তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও, করে তোমরা নিজেরা পড়াশোনা করতে পারো। বা এর আগে আমরা যেসব প্র্যাকটিস সেটগুলো আলোচনা করেছি, শিওর শট আলোচনা করেছি, রায়মার্টিন করেছি এবং পারুল প্রকাশনীয় করেছি। আমরা এইসব কোশ্চেনগুলো যেসব প্র্যাকটিসের মধ্যে ছিল তোমরা লাগাতার এইগুলো প্র্যাকটিস করে রাখো, তো এগুলোই পরীক্ষাতে আসবে, বিশেষ কিছু টাফ আসবে না। আগেও যেমন বলেছিলাম এখনও তেমন বলছি, শুধুমাত্র প্র্যাকটিস তোমাদের সফলতার কাছে পৌঁছে দেওয়ার জন্য বা তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য একমাত্র মূল চাবিকাঠি হচ্ছে যে প্র্যাকটিস। বারবার প্র্যাকটিস করে যাও, তোমরা ওই প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা কোথা থেকে কোথায় পৌঁছে যাবে সেটা তোমরা ভাবতে পারবে না। অনেকের হয়তো টেক্সটে নম্বর কম এসেছে, চিন্তার মধ্যে রয়েছ, কোনো ভাবার দরকার নেই। ওদিকে যত টেনশান করবে তোমার এদিকে মাধ্যমিকের রেজাল্ট তত কমবে। কারণটা কি? তুমি টেনশানের প্রতি টাইমটা বেশি দিচ্ছ, এ প্র্যাকটিসের প্রতি টাইমটা বেশি দিতে পারছো না, এটাই হচ্ছে মূল কারণ। ওই রেজাল্ট ছাড়ো, টেস্টে যা হয়েছে হয়েছে, খুব ভালো হয়েছে, কোনো খারাপ কিছু হয় না। এরপরে বাজিমাত করে তুলতে হবে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে, একেবারে তাক লাগিয়ে দাও সবাইকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, এবং আমরা পার্ট 2 নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও আলোচনা নিয়ে শুরু করব। ওকে।